10 অক্টোবর 2025 ঘোষণা করা হয় এই বছরের নোবেল শান্তি পুরস্কার। কিন্তু দুঃখের বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প এই নোবেল প্রাইজের জন্য একেবারে মরিয়া হয়ে গিয়েছিলেন, তার ভাগ্যে এই নোবেল প্রাইজ জোটেনি। প্রশ্ন হচ্ছে কেন? যে নোবেল প্রাইজের আশায় ট্রাম্প ভারতের সাথে আজ সম্পর্ক তলানিতে নিয়ে গেছেন, দিন রাত তার সাপোর্টাররা সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের গুণগান গাইছিলেন, সেই ট্রাম্প কেন নোবেল প্রাইজ পেলেন না? আর এর জন্য নোবেল কমিটির উপর বা নরওয়ে, মানে যে দেশ নোবেল প্রাইজ দেয়, তাদের উপরেও কি ডোনাল্ড ট্রাম্প কোনো ট্যারিফ চাপাতে চলেছে, নাকি নোবেল পুরস্কারের পুরো কমিটির উপরেই ট্রাম্প স্যাংশন চাপাতে চলেছেন? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। গত 15 দিন ধরে আমি যখন মিশরে ছিলাম, তখন বিশ্ব রাজনীতিতে অনেক কিছুই ঘটেছে, কিন্তু এর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল, সেটা হচ্ছে এই বছর নোবেল প্রাইজ কে পাবে। আর আমি এই নোবেল প্রাইজের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা নিউজকে ক্লোজলি ফলো করছিলাম। তো এই বছর নোবেল প্রাইজ জিতেছেন ভেনেজুয়েলার একজন রাজনৈতিক লিডার, মারিয়া করিনা মাচাদো। তো প্রশ্ন হচ্ছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনি নাকি প্রায় 8খানা যুদ্ধ থামিয়েছেন, সেখানে কিভাবে এই মহিলাটা নোবেল পুরস্কার পেলেন? বিশ্বজুড়ে শান্তির জন্য তার অবদান কি? কেন ইতিহাসে বারবার এই নোবেল পিস প্রাইজ নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে? অতীতে এমন বহু মানুষ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন যারা একটা সময় নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, যার মধ্যে রয়েছেন বারাক ওবামা, যিনি মিডল ইস্টে বম্বিং করে বহু মানুষকে হত্যা করেছেন। এমনকি জানলে আশ্চর্য হবেন, একবার হিটলারকেও এই নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা হয়েছিল। তো প্রশ্ন ওঠে যে নোবেল শান্তি পুরস্কার আসলে কি, কেন দেওয়া হয় এটাকে, আর ট্রাম্প কেন আজকের দিনে নোবেল প্রাইজ পেলেন না? ভবিষ্যতে তার নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা কতটা? তো এই সমস্ত বিষয়ে আলোচনা করব। আপনি দেখছেন রোমাঞ্চপিডিয়া, চলুন শুরু করা যাক। তবে ভিডিও শুরুর আগে বলে দেই, আজকের দিনে যে শান্তি পুরস্কারের জন্য বিশ্বের সব থেকে শক্তিশালী দেশটার সব থেকে শক্তিশালী ব্যক্তি যেভাবে হ্যাংলামি করছেন, সেই শান্তি পুরস্কার যার টাকায় দেওয়া হয়, সেই ব্যক্তি মানে অ্যালফ্রেড নোবেল একজন বিস্ফোরক আবিষ্কারক ছিলেন। 1866 সালে অ্যালফ্রেড নোবেল ডায়নামাইট নামে একটি তীব্র বিস্ফোরক আবিষ্কার করেছিলেন, যা দিয়ে শুরুর দিকে টানেল তৈরি বা পাহাড় ভাঙা, মাইনিং এসব কাজ করা হতো। আর পরবর্তীকালে এই ডায়নামাইট ব্যবহার করা হয় যুদ্ধের অস্ত্র হিসাবে। এর ফলে একটা সময় অ্যালফ্রেড নোবেল প্রচুর পরিমাণে ধন সম্পত্তি উপার্জন করেছিলেন, আর মৃত্যুর আগে তিনি একটি উইল করে যান। তার তৎকালীন সম্পত্তির পরিমাণ ছিল $31 মিলিয়ন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2000 কোটি টাকা। এই উইলে তিনি উল্লেখ করেছিলেন, যে সমস্ত ব্যক্তিরা মানবজাতির কল্যাণের ক্ষেত্রে কাজ করবেন তাদেরকে নোবেল প্রাইজ এবং কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপর থেকে 5টা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য এবং শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। পরবর্তীকালে এর সাথে আরও একটা নতুন শাখা জুড়ে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি। আর বিগত 100 বছর ধরে এই নোবেল প্রাইজ সারা বিশ্ব জুড়ে একটা সম্মানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তবে এই নোবেল প্রাইজ নিয়েও প্রতি বছর প্রচুর কন্ট্রোভার্সি হয়। ইভেন উইকিপিডিয়ায় আপনি একটা ডেডিকেটেড পেজ পেয়ে যাবেন এই নোবেল প্রাইজের কন্ট্রোভার্সি নিয়ে। আর এই বছরের কন্ট্রোভার্সি ছিল এটা নিয়ে যে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ পাবেন কিনা। তবে সেই কন্ট্রোভার্সিতে যাওয়ার আগে কথা বলে নেওয়া যাক আজকের ভিডিওর স্পন্সরকে নিয়ে। আজকের দিনে সবাই একটা এক্সট্রা ইনকাম সোর্স চায়, তবে ট্রেডিং শেখা এবং মার্কেট অ্যানালাইসিস করা তেমন কিন্তু কোনো সহজ কাজ নয়। অবশ্য রাকেশ ঝুনঝুনওয়ালা, বিজয় কেদিয়া, রাধাকিষাণ দামানি বা পরঞ্জু ভেলিয়াথের মতো ট্রেডাররা স্টক মার্কেট থেকেই কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়েছেন। তবে তার পেছনে ছিল তাদের বহু বছরের অভিজ্ঞতা এবং অধ্যাবসায়। তবে এটা এআই এর যুগ, আর এআই ট্রেডিং আজকের দিনে একটা গেম চেঞ্জার হয়ে উঠেছে। পকেট ব্রোকার হলো এমনই একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে ভীষণই পাওয়ারফুল এআই ট্রেডিং ফিচার রয়েছে। এই এআইকে ট্রেন করা হয়েছে বিলিয়ন বিলিয়ন ডেটা, রিয়েল ট্রেড এবং সেরা ট্রেডারদের প্রমাণিত ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে। এই এআই লাইভ মার্কেটে ডাটা স্ক্যান করে আর আপনাকে একটা রেডি টু ইউজ ট্রেডিং সাজেশন দেয়, যে ট্রেড উপরে যাবে না নিচে যাবে আর এর কনফিডেন্স লেভেল কেমন রয়েছে। অর্থাৎ এআই আপনার রিয়েল অ্যানালাইসিসের কাজটা করবে, আপনাকে শুধুমাত্র সিগন্যাল ফলো করতে হবে। আর এখানে দেখুন, এআই একটা সিগন্যাল দিয়েছিল আর এটা হচ্ছে তার ফলাফল। আর প্ল্যাটফর্মের ভেতর থেকে আপনি প্রত্যেকটা সিগন্যালকে ট্র্যাক করতে পারবেন। যেমন ধরুন, এই অ্যাকাউন্টে আমি মাত্র 7000 টাকা ইনভেস্ট করেছিলাম, আর এই দেখুন আমার ব্যালেন্স। আর এই রেজাল্ট এআই সিগন্যাল ফলো করার ফলেই হয়েছে। আর এখানে কিন্তু শুরু করাটাও ভীষণই সহজ, কারণ জমার ক্ষেত্রে কার্ড, ইউপিআই, ক্রিপ্টো সমস্ত অপশন রয়েছে। একবার আপনার অ্যাকাউন্টে টপ আপ করলেই সঙ্গে সঙ্গে অ্যাপের ভেতরে এআই ট্রেডিং ফিচারগুলো আনলক হয়ে যাবে। যেহেতু এআই খুবই দ্রুত তাদের ডাটা অ্যানালাইসিস করে দেয়, তাই যারা নিউ কামার তাদের জন্য এটা একটা পারফেক্ট ট্রেডিং প্ল্যাটফর্ম।
কারণ এআই আপনাকে বলে দেবে যে আপনাকে কখন কোথায় এন্ট্রি নিতে হবে। আপনার কাজ শুধুমাত্র এই সিগন্যালটাকে ফলো করা। গত 10 বছর ধরে পকেট ব্রোকার ভারতে বৈধভাবে ব্যবহার হয়ে আসছে। আর আপনিও যদি এআই ট্রেডিং ট্রাই করতে চান তাহলে এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর ব্যবহার করুন আমার প্রোমো কোড রোমা, আর আপনি পেয়ে যাবেন 100% ডিপোজিট বোনাস। আর দেখুন যে কিভাবে এআই ট্রেডিং আপনাকে আরো নির্ভুল এবং স্মার্ট ট্রেডিং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো চলুন এবার আমরা ফিরে আসি ভিডিওতে। তো 10 অক্টোবর নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করে এই বছর তারা নোবেল প্রাইজ দেবে ভেনেজুয়েলার একজন বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. মারিয়া গত প্রায় 20 বছর ধরে ভেনেজুয়েলার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রোটেস্ট করে আসছেন। এমনকি তার জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি আজও ভেনেজুয়েলাতেই লুকিয়ে আছেন, যাতে তিনি সেখানের মানুষদের মনে সাহস জোগাতে পারেন। এবারে বিষয়টাকে একটু অন্যরকম ভাবে ভাবুন। ট্রাম্প নোবেল প্রাইজ না জিতলেও আলটিমেটলি কিন্তু জয় আমেরিকারই হয়েছে। প্রশ্ন হচ্ছে কিভাবে? চলুন এবার সেটা বলছি। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে তাদের লক্ষ্য কিন্তু স্থির থাকে। মানে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প যা কিছুই করে যাক না কেন, ডিপ স্টেট কিন্তু নিজেদের কাজ চালিয়ে যাবে। এই ডিপ স্টেট কি সেটা বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি চান তো আমি একটা ডেডিকেটেড ভিডিও পরে বানিয়ে দেবো। সহজ ভাষায় বলতে গেলে ডিপ স্টেট হচ্ছে একটা শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার, যা ইনডাইরেক্টলি আমেরিকার সরকারকে কন্ট্রোল করে, তা সে যেই প্রেসিডেন্ট হোক না কেন। এবার আমেরিকার বহুদিনের এজেন্ডা তারা ভেনেজুয়েলার স্বৈরাচারী সরকারকে সরিয়ে সেখানে একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসবে। আর কারণটাও খুবই সহজ, ভেনেজুয়েলার কাছে পৃথিবীর অন্যতম বৃহত্তম তেলের ভান্ডার রয়েছে, আর আমেরিকা চায় ভেনেজুয়েলার সরকার তাদের পক্ষে থাকুক। এবার মারিয়া, মানে যিনি এই বছর নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি ভেনেজুয়েলাতে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এমনকি বিগত কয়েক বছরে তিনি ইউএস এইড থেকেও বেশ কিছু ফান্ডিংও পেয়েছেন এবং তিনি আমেরিকার একজন বড় সাপোর্টার। মানে বলতে পারেন ইন ফিউচার যদি ভেনেজুয়েলা সরকার চেঞ্জ হয় এবং মারিয়া ক্ষমতায় আসে তাহলে মারিয়া আমেরিকার হয়েই কথা বলবে। তাই এক্সপার্টরা মনে করছে মারিয়ার নোবেল প্রাইজ জয় আসলে আমেরিকার ডিপ স্টেটের জয়। এছাড়াও আপনি যদি বিগত কয়েক বছরের নোবেল পুরস্কার দেখেন তাহলে এমন কিছু ব্যক্তিকে দেখতে পাবেন যারা ইনডাইরেক্টলি আমেরিকার ন্যারেটিভ বিল্ড করতে হেল্প করে। এবার প্রশ্ন হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কেন নোবেল প্রাইজ পেলেন না? দেখুন, এই বছর যে ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ পাবেন না সেটা অনেক আগে থেকেই ডিসাইড হয়ে গিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ ট্রাম্প দ্বিতীয়বার ভোটে জিতে যেদিন হোয়াইট হাউসে আসেন সেই তারিখটা ছিল 31শে জানুয়ারি। তার ঠিক একদিন পরেই, মানে 1 ফেব্রুয়ারি 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেশন নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আর ট্রাম্পের এই যে নোবেল প্রাইজের দাবি এবং ইসরায়েল এবং পাকিস্তান ট্রাম্পের নমিনেশন জমা দিয়েছে, এই সব কিছুই হয়েছে মাত্র কয়েক মাস আগে। ফলে স্পষ্টই যে 2025 সালে ট্রাম্প যা যা করেছেন তার ভিত্তিতে তাকে নমিনেট করা হয়নি, বা আদৌ তার নমিনেশন 2025 সালের লিস্টে ছিল কিনা সেটাও জানা যায়নি। আর এই বছরে 330 জনের নমিনেশন লিস্টে আদৌ ট্রাম্পের নাম ছিল কিনা সেই বিষয় জানতে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে প্রায় 50 বছর। কারণ নোবেল কমিটির নিয়ম অনুযায়ী তারা আগামী 50 বছরের মধ্যে নমিনেটেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে পারবে না। তবে নমিনেশনের ডিলে হওয়া ছাড়াও আরও বেশ কিছু কারণে ট্রাম্প এই বছর নোবেল প্রাইজ পাননি। আলফ্রেড নোবেল এই শান্তি পুরস্কারের জন্য বেশ কিছু শর্ত তার উইলে উল্লেখ করেছিলেন। এমন কোনো ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হবে যে দুই দেশ বা দুই জাতির দ্বন্দ্ব থামিয়েছেন, যুদ্ধ বন্ধ করেছেন এবং সারা পৃথিবীর বা মানব জাতির মঙ্গলের জন্য কাজ করেছেন। এবার ট্রাম্পের দাবি যে তিনি ক্ষমতা আসার পর মোট 8খানা যুদ্ধ থামিয়েছেন। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের কথাতেই আমেরিকার B-2 বম্বার গত জুলাই মাসে ইরানের উপর বম্বিং করেছে, সোমালিয়ায় অ্যাটাক করেছে আমেরিকার সৈন্য, এমনকি ভেনেজুয়েলার আশেপাশে বেশ কিছু বোটেও তারা অ্যাটাক করেছে। ট্রেড ওয়ার শুরু করে বিশ্ব অর্থনীতিকে ক্ষতির দিকে নিয়ে গেছে। তিনি প্যারিস ক্লাইমেট চেঞ্জ থেকে আমেরিকাকে বের করে এনেছেন, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও তিনি আমেরিকাকে বের করে এনেছেন, যার ফলে এই অর্গানাইজেশন থেকে প্রতি বছর আফ্রিকা, মিডল ইস্ট এবং গরিব কান্ট্রিগুলোতে যে লক্ষ লক্ষ মানুষকে ভ্যাকসিনেশন করা হতো তাদের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। এছাড়াও ট্রাম্প গ্রিনল্যান্ড, কানাডা এবং পানামা দখলেরও হুমকি দিয়েছিলেন, যেটা সরাসরি একটা অশান্তির ঘোষণা। ফলে ট্রাম্প নিজেকে যতই শান্তির দূত বলুক না কেন তার আসল রূপটা কিন্তু সবাই চেনে। কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রাম্পের জন্য এই নোবেল প্রাইজ কেন এত গুরুত্বপূর্ণ? এমনকি তিনি নরওয়ের প্রাক্তন অর্থমন্ত্রী
জেন্স স্টলটেনবার্গকেও কল করেছিলেন, আর সেখানেও তিনি নোবেল প্রাইজের উল্লেখ করেছিলেন। মানে বিষয়টা এমন ছিল যে ট্যারিফ থেকে বাঁচতে চাও তো আমাকে নোবেল প্রাইজ দিয়ে দাও। ইভেন তিনি কিছুদিন আগে এটাও বলেছিলেন যে তিনি যদি নোবেল প্রাইজ না পান তাহলে সেটা আমেরিকার জন্য একটা অপমান। তো এই প্রশ্নটা আপনার মাথাতেও নিশ্চয়ই আসবে যে ট্রাম্পের জন্য কেন নোবেল প্রাইজ এত গুরুত্বপূর্ণ। দেখুন, ট্রাম্প আজকের দিনে একটা নিজের লেগাসি সেট করতে চান। ট্রাম্প কিন্তু ভীষণই ধনী একজন ব্যক্তি, অলরেডি 2 বার তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, আর তিনি চাইছেন বিগত কয়েক দশকের মধ্যে আমেরিকার সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসাবে নিজেকে তুলে ধরতে এবং বারাক ওবামার লেগাসিকে পেছনে ফেলে দিতে। কারণ ওবামার একটা বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে, আর সেই জনপ্রিয়তার একটা ভ্যালিডেশন হলো এই নোবেল পিস প্রাইজ। আর ট্রাম্প ওবামাকে নিজের সবথেকে বড় কম্পিটিটর মনে করেন, আর তিনিও যদি নোবেলের শান্তি পুরস্কার জিততে পারেন তাহলে তার স্ট্রেচার বারাক ওবামার সমানে চলে আসবে। ইভেন ট্রাম্প এটাও বলেছিলেন যে আমার নাম যদি ওবামা হতো তাহলে আমি ক্ষমতায় আসার মাত্র 10 সেকেন্ডের মধ্যেই আমাকে নোবেল প্রাইজ দিয়ে দেওয়া হতো। আর এখানেই উঠে আসে নোবেল পিস প্রাইজের কন্ট্রোভার্সি। আর এটাও কিন্তু সত্যি যে ওবামাকে খুব তাড়াহুড়ো করে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই শান্তি পুরস্কার নিয়ে হওয়া অশান্তিগুলোকে। 1919 সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর যে লিগ অব নেশনস তৈরি হয়েছিল সেটা তৈরির জন্য এই শান্তি পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এখানে একটা বড়সড় বিতর্ক রয়েছে। একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে অ্যালফ্রেড নোবেল তার উইলে লিখেছিলেন যে ব্যক্তি যুদ্ধ থামিয়েছেন তিনি এই শান্তি পুরস্কারের যোগ্য। কিন্তু উড্রো উইলসনের আমলেই আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, যে প্রেসিডেন্ট যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিভাবে শান্তির দূত হতে পারেন? আর এই রকম শান্তির দূতের উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও পাওয়া যায়, যখন একজন ব্যক্তি হিটলারকেই নোবেল শান্তি পুরস্কারের জন্য নমিনেট করেছিল। যদিও এই নমিনেশনটা অনেকটা স্যাটারিক্যাল বা ব্যঙ্গাত্মক ছিল। জানলে অবাক হবেন যে গান্ধীজি আজ সারা বিশ্বে এক অন্যতম শান্তি এবং ন্যায়ের প্রতীক। তাকে প্রায় 5 বার নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা হয়েছিল, কিন্তু তিনি একবারও সেই পুরস্কার জিততে পারেননি। অন্যদিকে আবার 1973 সালে এমন এক ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হয় যিনি ভিয়েতনামে আমেরিকার হয়ে যুদ্ধ লড়েছিলেন। যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী হেনরি কিসিঞ্জারকেও এই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। 1994 সালেও 3 জনকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। প্যালেস্তিন লিবারেশন অর্গানাইজেশনের লিডার ইয়াসির আরাফাত, ইসরায়েলের বিদেশমন্ত্রী শিমেন পেরেস এবং প্রাইম মিনিস্টার ইয়াতজিক রাবিনকেও নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। কিন্তু এদের 3 জনকে নিয়ে সারা বিশ্ব জুড়ে বিতর্ক হয়েছিল। পশ্চিমা বিশ্বের এক অংশের দাবি ছিল যে ইয়াসির আরাফাত একজন জঙ্গি গোষ্ঠীর নেতা, তাকে কিভাবে নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে। অন্যদিকে প্রশ্ন ওঠে যে ইসরায়েল প্যালেস্তিনে গণহত্যা চালাচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রীকে কিভাবে শান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া যায়। এছাড়াও এই সময় যে সন্ধির কারণেই নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল সেটাও বেশি দিন স্থায়ী হয়নি। 2009 সালে ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার মাত্র 9 মাসের মাথায় তাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়। আর এই প্রাইজ দেওয়ার কারণ হিসাবে বলা হয়েছিল ওবামা বিশ্ব রাজনীতিতে স্থিরতা আনবেন। কিন্তু এই ওবামার আমলেই আমেরিকা মিডল ইস্টের দেশগুলোতে ড্রোন অ্যাটাক করে বহু মানুষকে হত্যা করেছে। আর এই ধরনের ঘটনা কিন্তু নোবেলের ইতিহাসে প্রচুর আছে। এমনকি যে মাদার টেরেসাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল তার ওপরেও আজকের দিনে ধর্ম পরিবর্তনের আরোপ আনা হয়। আশা করি বুঝতেই পারছেন যে নোবেল শান্তি পুরস্কার যে শুধুমাত্র শান্তির জন্যই দেওয়া হয় তা কিন্তু নয়। এবার একটা প্রশ্ন আসে যে ট্রাম্প কি আগামী বছরে নোবেল প্রাইজ পেতে পারেন? এই বছরে ট্রাম্পের নামে যে নমিনেশনগুলো হয়েছে সেগুলো সবই সামনের বছরের নোবেল প্রাইজের জন্য কাউন্ট করা হবে। আর ট্রাম্প যদি সত্যি যুদ্ধ বন্ধ করা চালিয়ে যান বা নরওয়ের উপর একটা বড়সড় ট্যারিফ চাপিয়ে দেন তাহলে হতেও পারে যে তিনি আগামী বছর নোবেল শান্তি পুরস্কার জিততে পারেন। আপনার কি মনে হয় পরের বছর কি নরওয়ের ট্যারিফের ভয়ে ট্রাম্পকে নোবেল প্রাইজ দেবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। আমেরিকার অর্থনীতি আজকের দিনে একটা ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, বা বলতে পারেন আমেরিকা আজ দেউলিয়া হওয়ার পথে রয়েছে। এই বিষয়ে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি ছিলাম মিঠুন, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।